Okay, good morning everybody. Today is the third lecture of gravimetric analysis. So today's topic is precipitating agent. Precipitating agent. এজেন্ট মানে কি আমি আগের লেকচারেই বলেছি, এজেন্ট মানে যেটা কোনো কিছু ঘটাতে সাহায্য করে, মানে যেটা প্রেসিপিটেশন ঘটাতে সাহায্য করে তাকে বলা হয় প্রেসিপিটেটিং এজেন্ট। আদারওয়াইজ ইট ইজ অলসো কল্ড প্রেসিপিটেটিং এজেন্ট অবলিক প্রেসিপিট্যান্ট। তাহলে প্রেসিপিটেটিং এজেন্ট মানে কি? দ্য সাবস্টেন্স হুইচ helps for precipitation. Anyway, precipitation is a separation technique. Okay, precipitating agent, what they do, they bind with metal ion and the complex they form that will be precipitated out. Okay, so in a mixture of metal ion, the precipitating agent will be bind with that metal ion and it will be precipitated out. Okay, it will be precipitated. Okay, so there is not precipitated out, sorry, it will be precipitated. So there is two types of precipitating agent. One is organic precipitating agent, another one is inorganic. Organic আর inorganic এর মধ্যে ডিফারেন্স তোমরা সবাই নিশ্চয়ই জানো। অর্গানিক মানে যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে তাকে বলা হচ্ছে অর্গানিক, এবং ইনঅর্গানিক হচ্ছে যে কোন একটা যদি মলিকুলের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তিনটে প্রেজেন্ট একসাথে না থাকে তাকে বলা হয় ইনঅর্গানিক। ওকে, সো অর্গানিক প্রেসিপিটেটিং এজেন্টের एग्जांपल দেওয়া আছে ডাইমিথাইল গ্লাইকোসাইড। অক্সাইন মানে হচ্ছে সি বা আর ডবল বন্ড এন ও এইচ। অক্সাইন যে সমস্ত এজেন্ট গুলো আছে তারা হচ্ছে অর্গানিক প্রেসিপিটেটিং। ডাইমিথাইল গ্লাইকোসাইড, বেনজোইন আলফা অক্সাইন, প্লেন অক্সাইন, নিওক্সাইন, এগুলো হচ্ছে অর্গানিক প্রেসিপিটেটিং এজেন্ট। এখানে ডাইমিথাইল গ্লাইকোসাইড হচ্ছে প্রেসিপিটেটেড আউট নিকেল এন্ড lead. Benzoin alpha oxide precipitated out copper and tungsten. Neoxide palladium. Anthranilic acid precipitated out zinc metal, nickel metal and cadmium metal. Inorganic precipitating agent is HCl. It is precipitated out silver and mercury. Then H2SO4 is the inorganic precipitating agent. It precipitated out barium and lead. Then NH3 ammonia, it precipitated out iron, aluminium, chromium. Nitric acid, it precipitated out steam. H2S, it precipitated out copper, zinc. Then bismuth. BaCl, it precipitated out SO4 minus. এবার হচ্ছে এই তোমরা বিভিন্ন ধরনের অর্গানিক এবং ইনঅর্গানিক প্রেসিপিটেটিং এজেন্টের নাম জানলে এবং তাদের হচ্ছে তারা কি মেটাল আয়নকে প্রেসিপিটেট করে সেগুলো জানলে। অর্গানিকের एग्जांपल আমি দিলাম ডাইমিথাইল গ্লাইকোসাইড, বেনজাইল আলফা অক্সাইড, প্লেন অক্সাইড, নিওক্সাইড, অ্যান্থ্রানিলিক অ্যাসিড। ইনঅর্গানিক প্রেসিপিটেটিং এজেন্টের एग्जांपल হচ্ছে HCl, H2SO4, এবং এরা কি মেটাল আয়নকে প্রেসিপিটেট করে সেগুলোর একটা एग्जांपल দেওয়া আছে। এবার অর্গানিক এবং ইনঅর্গানিক প্রেসিপিটেটিং এজেন্টের হচ্ছে ডিফারেন্স। অর্গানিক প্রেসিপিটেটিং এজেন্ট যেগুলো দেখেই তোমরা বুঝতে পারছো, কম্পারেটিভলি ইনঅর্গানিক প্রেসিপিটেটিং এজেন্ট ইটস হ্যাভ হাই মলিকুলার ওয়েট, relatively have high molecular weight, and here it's having low molecular weight. Okay, কারণ HCl এর থেকে HCl, H2SO4, HNO3 এগুলো থেকে যে গ্লাইকোজেন যে সমস্ত কম্পাউন্ড গুলো বললাম তার মলিকুলার ওয়েট অনেক হাই। ঠিক আছে, এটা হাই মলিকুলার ওয়েট, এটা লো মলিকুলার। সেকেন্ড ডিফারেন্স পার্ট কি? as it is high molecular weight, so less quantity required, because it is having high molecular weight, so that's why less quantity of precipitating agent required. Organic precipitant less quantity required, and there it is required more quantity. মানে এইটা যদি মনে করো 1 ml লাগে, আমি সাপোজ they need মানে 5 ml, like that, more quantity required.
Okay, second, the last thing is very important, that is selective. It is more selective. এখানে অনেকের বুঝতে অসুবিধা হয়। সিলেক্টিভ, মোর সিলেক্টিভ ইন নেচার, and it is very less selective in nature. More selective মানে কি? মানে একটা অর্গানিক প্রেসিপিটেটিং এজেন্ট একটা মেটাল আয়নের সঙ্গে রিঅ্যাক্ট করে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে সিলেক্টিভ। মানে সিলেক্টিভ, ইট ইজ মোর সিলেক্টিভ ইন নেচার। মোর সিলেক্টিভ ইন নেচার মানে কি? মানে দেখবে, আর এটা হচ্ছে লেস সিলেক্টিভ। ইনঅর্গানিকটা হচ্ছে লেস সিলেক্টিভ, লেস সিলেক্টিভ টু মেটাল আয়ন, টু মেটাল আয়ন। মোর সিলেক্টিভ, এটা মোর সিলেক্টিভ বা সিলেক্টিভ টু মেটাল আয়ন মানে, যেমন সাপোজ হচ্ছে আমি বলেছিলাম, একটা एग्जांपल দিয়েছিলাম, গ্লাইকোজাইন, ডাইমিথাইল গ্লাইকোজাইন, it is reacting anion, but HCl is reacting Hg, Ba suppose BaCl to Ba, then Ag, এগুলো অনেকগুলো কম্পাউন্ডের সঙ্গে রিঅ্যাক্ট। এই জন্য এটাকে বলা হয় লেস সিলেক্টিভ, লেস সিলেক্টিভ ইন নেচার। মানে যে এখনো সিলেক্ট করেনি, মানে কি, সাপোজ মনে করো তোমরা যখন হচ্ছে ক্লাসে আছো, কোনো একটা ছেলে যদি মনে করো একটা মেয়েকে সিলেক্ট করে নিল, তখন সে কি, একজনের সঙ্গে একজনের রিঅ্যাকশন। আর যখন লেস সিলেক্টিভ মানে কি, তার যখন সিলেকশন হয়নি, সে সবার দিকে তাকাচ্ছে, মানে ইট ক্যান রিঅ্যাক্ট উইথ এনি আদার পারসন, ঠিক আছে, মানে তার কোনো সিলেকশন এখনো হয়নি। লেস সিলেক্টিভ মানে ব্যাপারটা হচ্ছে সেই রকম। লেস সিলেক্টিভ বা নট সিলেক্টিভ ইন নেচার মানে ইট মে রিঅ্যাক্ট উইথ, মানে ইট মে এনি আদার কাইন্ড অফ মেটাল আয়ন। আর হচ্ছে সিলেক্টিভ মানে একজনের সঙ্গে আরেকজনের শুধু রিঅ্যাকশন হবে, সেটাকে বলা হচ্ছে সিলেক্টিভ ইন নেচার। মানে একটা প্রেসিপিটেটিং এজেন্ট একটা মেটাল আয়নের সঙ্গে রিঅ্যাক্ট করে, সেটাকে বলা হচ্ছে সিলেক্টিভ। আর লেস সিলেক্টিভ মানে হচ্ছে তার কোনো সিলেকশন নাই, যে কোনো যার কারোর সঙ্গে জুড়ে গিয়ে প্রেসিপিটেশন করে দিতে পারে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এই তিনটে হচ্ছে মেজর ডিফারেন্স বিটুইন দ্য অর্গানিক প্রেসিপিটেন্ট এন্ড ইনঅর্গানিক। মোর মলিকুলার ওয়েট, লেস মলিকুলার ওয়েট, it is required less quantity, it is required more quantity, it is selective in nature to the metal ion, and it is less selective in nature to the metal ion. Okay, next topic is impurities in precipitate. Impurities in precipitate. Impurities মানে কি তোমরা নিশ্চয়ই পড়েছো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে। impurities মানে হচ্ছে unwanted substance, unwanted substance মানে হচ্ছে impurities। সাপোজ তুমি পিওর জল চাইছো, ঠিক আছে, জলে 5 ml দুধ পড়ে গেছে, এখানে দুধটা কিন্তু impurities, because your said substance is water। যতই দুধ কস্টলি হোক, দুধটা কিন্তু impurity হিসেবে প্রেজেন্ট আছে, ঠিক আছে। সাপোজ তুমি কপার কিনতে গেছো, কপারের মধ্যে কিছুটা পরিমাণ সোনা আছে, এখন সোনাটা কিন্তু ইম্পিউরিটি, এবং দুধে জল মেশানোতে ইম্পিউরিটি, এটা তোমরা সবাই জানো। মানে যেটা সেড সাবস্টেন্স, তার যদি সে ছাড়া আদার এনি কাইন্ড অফ সাবস্টেন্স, দ্যাট ইজ কল্ড ইম্পিউরিটিজ। ইম্পিউরিটিজ ইন প্রেসিপিটেট। প্রেসিপিটেট মানে যেটা অধক্ষেপ, যেটা নিচে পড়ছে, তার মধ্যে কি কি ইম্পিউরিটিজ প্রেজেন্ট থাকে। কি কি প্রেজেন্ট থাকে? অনেক আয়নিক সলিউশন, মানে এটা ছাড়া আদার যে কোনো প্রেজেন্ট থাকতেই পারে, তাকে বলা হচ্ছে ইম্পিউরিটি, তাকেই বলা হচ্ছে ইম্পিউরিটি। বাট হিয়ার উই উইল স্টাডি দ্য by which techniques the impurity in precipitate is present, মানে কি কি কারণের জন্য impurity in precipitate হতে পারে সেটা আমরা জানি, এবং হাউ টু রিমুভ ইট, সেটাকে আমরা কি করে বের করে দিতে পারি, এই দুটো জিনিস আমরা জানি। Okay, there is two methods by which the precipitate can be impure. First one is called co-precipitation, second one is called post-precipitation. Co মানে কি? Co মানে হচ্ছে সাথে, আর post মানে হচ্ছে পরে, ঠিক আছে। co মানে হচ্ছে সাথে, আর post মানে হচ্ছে পরে। co-precipitation মানে হচ্ছে যখন হচ্ছে তুমি প্রেসিপিটেশন টেকনিকটা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে যদি, মানে সেই প্রসিডিওর চলাকালীন যদি কোনো ইম্পিউরিটিজ
মানে হয়ে যেতে মানে ইম্পিউরিটিজ এর প্রেজেন্স হয়ে যেতে পারে, তখন তাকে বলা হচ্ছে কো-প্রেসিপিটেশন। আর পোস্ট-প্রেসিপিটেশন মানে যখন তোমার প্রেসিপিটেশন স্টেপটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে তোমার ওখানে ইম্পিউরিটিজ প্রেজেন্স আছে বা প্রেসিপিটেটের মধ্যে ইম্পিউরিটিজ প্রেজেন্ট আছে, তখন তাকে বলা হচ্ছে পোস্ট-প্রেসিপিটেশন। কো-প্রেসিপিটেশন মানে কি? প্রেসিপিটেশনের টেকনিক চলাকালীন যদি কোনো ইম্পিউরিটিজ তৈরি হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে কো-প্রেসিপিটেশন। পোস্ট-প্রেসিপিটেশন মানে হচ্ছে কি, মানে প্রেসিপিটেশনের টেকনিক কমপ্লিট হওয়ার পরে তোমার প্রসিডিওরের মধ্যে অন্য কোনো মিস্টেকের জন্য মানে প্রেসিপিটেশন টেকনিক কমপ্লিট, তারপরে অন্য কোনো মিস্টেকের জন্য সেখানে ইম্পিউরিটিজ তৈরি হয়ে গেল, তখন তাকে বলা হচ্ছে পোস্ট-প্রেসিপিটেশন। ক্লিয়ার? এবার হচ্ছে কো-প্রেসিপিটেশন মানে কি? ইট অকার্স ডিউরিং দ্য প্রসেস অফ প্রেসিপিটেশন। এবং হচ্ছে এখানে হচ্ছে কি হয়, যে ইম্পিউরিটিজটা প্রেজেন্ট থাকে, দ্যাট ইম্পিউরিটি ইজ সলিবল টু মাদার লিকুইড, সলিবল টু মাদার লিকুইড, কিন্তু সেটা হচ্ছে পরে এবং সেটা সলিবল টু মাদার লিকুইড, কিন্তু সেটা হচ্ছে এর মধ্যে ট্র্যাপ হয়ে যায় বা এর উপর লেয়ার তৈরি করে, এইরকম ভাবে এটা ইম্পিউরিটি হিসেবে প্রেজেন্ট থেকে যায়। যাই হোক, এবার হচ্ছে তিনটে টেকনিক আছে কো-প্রেসিপিটেশনের মধ্যে। বাই থ্রি টেকনিক্স দ্য কন্টামিনেশন অফ দ্য ইম্পিউরিটিজ বা প্রেজেন্স অফ ইম্পিউরিটিজ অকার্স। নাম্বার 1 ইজ সারফেস অ্যাডজর্পশন, নাম্বার 2 ইজ অক্লুশন, নাম্বার 3 ইজ ইনক্লুশন। অক্লুশন মানে বাইরে থেকে, ইনক্লুশন মানে ইন্টারমলিকুলার চেঞ্জেস। ওকে, লেট ইট বি সারফেস অ্যাডজর্পশন। সারফেস মানে জানো তোমরা বাইরে, এইটা হচ্ছে তার সারফেস। আর অ্যাডজর্পশন মানে হচ্ছে মানে শুষে নেওয়া। অ্যাডজর্পশন একটা এখানে হচ্ছে অ্যাডজর্পশন আর অ্যাবজর্পশন, ABSORB। দুটোর মধ্যে ডিফারেন্স নিশ্চয়ই তোমরা জানো। অ্যাডজর্পশন যে সারফেস ফেনোমেনা, আর একটা হচ্ছে ইন্টারমলিকুলার ফেনোমেনা, মানে যখন তার ফর্মের কোনো চেঞ্জেস হচ্ছে। যেমন তুমি ওষুধ খেলে, ওষুধটা খাওয়ার পরে আমাদের ব্লাডে মিশে গেল, সেটাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন। কিন্তু একটা চককে জলে ডোবালে মানে হচ্ছে চকটা জলকে অ্যাডজর্ব করে দিল, সারফেস ফেনোমেনা। চকের যে পার্টিকেলস গুলো আছে তার সাইডে জলের একটা ওয়াটার একটা সারফেস ফেনোমেনা। এই জন্য এখানে কিন্তু বি কেয়ারফুল, সারফেস অ্যাডজর্পশন নট সারফেস অ্যাবজর্পশন। ক্লিয়ার? এবার সারফেস অ্যাডজর্পশন, এটা আমি জাস্ট মিনিংটা বললাম। এবার সারফেস অ্যাডজর্পশন টেকনিকটা কি রকম? সাপোজ BaNO3, এটা হচ্ছে তোমার অ্যানালাইট ছিল, এর সঙ্গে তুমি H2SO4 এর রিঅ্যাক্ট করালে এটা একটা প্রেসিপিটেটিং এজেন্ট, তুমি হচ্ছে BaSO4 এর প্রেসিপিটেট, ঠিক আছে? এই BaSO4 এর প্রেসিপিটেট একটা মলিকিউল, এর পাশে এর সাইড ওয়ালে মানে সারফেসে Ba+ একটা আয়নিক ল্যাটিক থাকে। ল্যাটিক মানে কি? মানে পরে একটা সমান ইন্টারভ্যাল একটা মানে সমান ইন্টারভ্যালে একটা মলিকিউলগুলো সমান ইন্টারভ্যালে সাজানো থাকে। এটা বাইরে একটা Ba+ এর একটা প্রাইমারি লেয়ার তৈরি করে। এই BaSO4 এর মলিকিউলের বাইরে একটা Ba+ এর একটা প্রাইমারি লেয়ার তৈরি করে। এই প্রাইমারি লেয়ারটা it may attract the NO3-, ঠিক আছে? কোনো একটা যখন যেমন হচ্ছে AgCl যদি হয়, আইদার Ag+ or Cl-, একটা বাইরে একটা এইরকম প্রাইমারি লেয়ার তৈরি করে, ঠিক আছে? সেই Ag+ যদি হয়, it will attract the opposite charge ion from the mother liquid. এটা হচ্ছে BaSO4 এর হচ্ছে বাইরে একটা প্রাইমারি লেয়ার অফ Ba+ মলিকুলার ল্যাটিক আর Ba+ এর একটা প্রাইমারি লেয়ার তৈরি হয়। সেই লেয়ারটা কি করে? অপোজিট চার্জ আয়নকে অ্যাট্রাক্ট। এই যে অপোজিট চার্জ আয়নকে অ্যাট্রাক্ট করে, এই যে BaSO4 এর প্রেসিপিটেটের সঙ্গে BaNO3 or NO3- ion will be present as impurities by surface adsorption technique.
সবাই বুঝতে পারলেন যে BaSO4 এর যে মলিকিউল তার বাইরের দিকে একটা Ba+ আয়নের লেয়ার থাকে। সেই Ba+ আয়ন will attract the opposite charge ion। সেই অ্যাট্রাকশন করার জন্য যে NO3- আয়ন অপোজিট চার্জ আয়নের will be present as impurities। তাহলে এই যে প্রেজেন্ট সারফেস অ্যাডজাস্টমেন্টের যে প্রাইমারি লেয়ার এরা অ্যাট্রাক্ট দ্য অপোজিট চার্জ আয়ন, তাহলে হচ্ছে নিশ্চয়ই এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার হচ্ছে এর পরে আছে এর ফ্যাক্টরস অ্যাফেক্টিং সারফেস অ্যাডজাস্টমেন্ট। ফ্যাক্টরস অ্যাফেক্টিং সারফেস অ্যাডজাস্টমেন্ট, ফ্যাক্টরস অ্যাফেক্টিং সারফেস অ্যাডজাস্টমেন্ট। ফ্যাক্টর অ্যাফেক্টিং সারফেস অ্যাডজাস্টমেন্ট কি মানে কতটা হচ্ছে NO3- আয়ন প্রেসিপিটেট হবে, BaNO3 যে কতটা NO3- নট প্রেসিপিটেট, কতটা NO3- অ্যাটাচ হবে, এটা ডিপেন্ড করা হচ্ছে কনসেন্ট্রেশন অফ কাউন্টার আয়ন। এখানে হচ্ছে কাউন্টার আয়ন কোনটা, যে एग्जांपलটা দিলাম NO3- ইজ দ্য কাউন্টার আয়ন। ওকে, নাম্বার 2 পয়েন্ট ইজ চার্জ অফ দ্য প্রাইমারি লেয়ার। চার্জ অফ প্রাইমারি লেয়ার। প্রাইমারি লেয়ারে যেমন এখানে হচ্ছে Ba+ ছিল, সাপোজ এটা SO4- হলো প্রাইমারি লেয়ার হতে পারে, পজিটিভ না নেগেটিভ সেই চার্জের উপর ডিপেন্ড করে হচ্ছে চার্জ অফ প্রাইমারি লেয়ারের উপর ডিপেন্ড করে হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং সারফেস। আর নাম্বার 3 হচ্ছে সারফেস এরিয়া। সারফেস এরিয়া ছোট পার্টিকেল সাইজ থাকলে কি হবে, সারফেস এরিয়া বেশি হবে। সারফেস এরিয়া যত বেশি হবে সারফেস অ্যাডজাস্টমেন্ট তত বেশি হবে, মানে it depends on surface area. If surface area is increased, surface adjustment also increase. Okay, next is number 4 is temperature. Surface adjustment is inversely proportional to temperature. So these are the factors. These are the concentration of the counter ion, change the charge of the primary layer, then surface area of the precipitate. Surface area of precipitate, এটা এসেটা সারফেস এরিয়া অফ প্রেসিপিটেট। আর হচ্ছে সারফেস অ্যাডজাস্টমেন্ট, নেক্সট হচ্ছে সারফেস অ্যাডজাস্টমেন্ট ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার। সারফেস অ্যাডজাস্টমেন্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার। So clear this thing. So next is so what is surface adjustment, what are the factors affecting surface adjustment, then next point is how to remove it or how to minimize it. How to minimize it? How to minimize it? মিনিমাইজ করার জন্য কি করতে হবে, এই যে NO3- টা আছে, এটাকে NO3- চার্জের এর সঙ্গে অ্যাটাচ হচ্ছে, এটাকে রিমুভ করার জন্য কি করতে, ওয়াশিং উইথ প্রপার আয়নিক সলিউশন। ঠিক আছে, এই যে ওয়াশিং উইথ প্রপার আয়নিক সলিউশন। নাম্বার 2 পয়েন্ট কি, যদি মনে করো এই যে প্রাইমারি লেয়ার Ba+ যদি খুব স্ট্রং হয়, এর যদি অ্যাট্রাকশন ফোর্স খুব স্ট্রং হয়, তাহলে কি এই Ba+ আর NO3 হচ্ছে ছাড়াতে খুব কষ্ট হয়। সেই জন্য কি করতে হবে, আরেকটা আয়নিক সলিউশন দিয়ে ওকে ওয়াশ করাতে হবে এমন ভাবে যে হচ্ছে এইটাকে যেন সে রিপ্লেস করে দিয়ে ওটা অ্যাটাচ হয়ে যায়, এই নেগেটিভ চার্জটাকে রিপ্লেস করে দিয়ে অন্য একটা নেগেটিভ চার্জ অ্যাটাচ হয়ে যায়, এবং that negative charge will be choose like that way by vaporization। যখন হচ্ছে তুমি এর পরে স্টেপ গুলো করছো, যেমন ফিল্ট্রেশন, তার ফিল্ট্রেশনের ওয়াশিং এর পরে ওয়াশিং এর পরে যখন হচ্ছে ড্রাইং করছো, যখন বাই ভেপারাইজেশন it can be removed out. So you have to wash with a ionic solution that can replace that impurity ion, and that is easily volatilizable. Clear? And number 4th method, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সারফেস এরিয়াটাকে বাড়াতে হবে। সারফেস এরিয়া বাড়ানো মানে কি করতে হবে, ডাইজেশন। আর নিচে হচ্ছে কি সারফেস অ্যাডজাস্টমেন্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, মানে সেই একই জিনিস, ইনক্রিজ দ্য টেম্পারেচার ইনক্রিজ করলে সারফেস অ্যাডজাস্টমেন্টটাকে কমানো যাবে।
ক্লিয়ার? তাহলে সারফেস অ্যাডজাস্টমেন্ট টেকনিকের মাধ্যমে ইম্পিউরিটিজ হয়, সেই ইম্পিউরিটিজের যে ফ্যাক্টরগুলো ছিল আমি এক্সপ্লেন করেছি এবং হাউ টু মিনিমাইজ আই এক্সপ্লেন। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন নিশ্চয়ই? ওকে, নেক্সট টপিক ইজ অক্লুশন। সো নেক্সট টপিক ইজ অক্লুশন। অক্লুশন মানে হচ্ছে এটা একটা আউটার সারফেস ফেনোমেনা। মানে হচ্ছে তোমার বাইরের দিক থেকে এটা হয়ে থাকে, মানে কোন একটা প্রেসিপিটেড পার্টিকেলের বাইরেটা কি হয়, ইট ইজ নট ইউনিফর্ম ইন নেচার। ঠিক আছে? পার্টিকেলের সারফেসটা এইরকম এবড়ো খেবড়ো। এই পার্টিকেলের সারফেস এবড়ো খেবড়ো হয় যখন পার্টিকেলটা যখন একটা মাদার লিকুইডের মধ্যে যখন থাকে, মানে তলায় বিকারের মধ্যে থাকে, এর খাঁজে খাঁজে কি হয়? সলভেন্ট। এই সলভেন্টে যে সমস্ত ডিজলভ ইম্পিউরিটিস থাকে, মানে সাপোজ এখানে সলভেন্ট যদি ওয়াটারে অনেক ধরনের ইম্পিউরিটিস ডিজলভ হয়। তুমি সেই সাপোজ যে ট্যাপ ওয়াটারটা নিচ্ছ, ট্যাপ ওয়াটারে অনেক ইম্পিউরিটি, সেই ওয়াটার সলেবল যে ইম্পিউরিটিস গুলো থাকে সেইগুলো হচ্ছে এই খাঁজে খাঁজে। ঠিক আছে? তুমি ফিল্টার করে নেওয়ার পরে থকথকে যে পদার্থ হয়, যেহেতু এর পার্টিকেলটা ইউনিফর্ম সাইজ, যদি স্ফেরিক্যাল শেপ হতো গলে চলে যেত। যখন এবড়ো খেবড়ো যেহেতু প্রেসিপিটেড পার্টিকেলের সাইজ, তাহলে ওই যে জায়গাগুলো আছে, ফাঁকা জায়গাগুলো আছে, সেইখানে হচ্ছে সলভেন্টটা ট্র্যাপ করলো। সলভেন্ট যখন ট্র্যাপ করলো, সলভেন্টের সঙ্গে সেই সলভেন্টেড ডিজলভ ইম্পিউরিটিস গুলো এখানে ট্র্যাপ হয়ে গেল। তুমি যখন পরে ড্রাইং করছো তখন সেই সলভেন্টটা উড়ে চলে গেছে, ইম্পিউরিটিটা রয়ে গেছে। ওয়েইং যখন করছো তখন প্রেসিপিটেটের সঙ্গে সেই ইম্পিউরিটিটা ওয়েট হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? রেজাল্টে ভুল চলে আসছে। ক্লিয়ার? অক্লুশনটা তাহলে কেন হচ্ছে? অক্লুশনটা হচ্ছে ডিউ টু আনইউনিফর্ম সারফেস অফ precipitate particle. On the ununiform surface of the precipitate particle, the solvent dissolved impurities are trapped, and that is not removed during drying. During drying, solvent will evaporate, but the impurities will stay as it is. Clear? So this is the occlusion technique. And inclusion means it is intermolecular phenomenon. যেমন সাপোজ এখানে আমি একটা প্রেসিপিটেটের एग्जांपल দিয়েছি NH4 MgSO4। এই Mg যে মেটাল আয়নটা, এই মেটাল আয়নের সিমিলার ক্যারেক্টারিস্টিক্স যদি কোনো মেটাল আয়ন থাকে, সে এইটা Mg কে রিপ্লেস করে এখানে ঢুকে যাবে, সেটাকে বলা হচ্ছে ইনক্লুশন। মানে it will be a part of precipitate. These impurities in this precipitate, what will Mg will be replaced by potassium, and এইটা কিন্তু তোমার সেট কম্পাউন্ড না, তোমার সেট কম্পাউন্ড বা প্রেসিপিটেট হয়ে আসা উচিত এইটা, কিন্তু Mg আর পটাশিয়ামের নেচার সিমিলার হওয়ার জন্য Mg will be replaced by K, and this will be present as impurities. Clear? So how to remove this thing? So in this technique, if you are using water, so it is not applicable. So you have to avoid the water. You have to avoid the water for washing. You have to washing should not be done with water. Okay. Next another technique for removing the impurities is that এই impurities suppose এখানে AgCl হচ্ছে বেরোলো suppose impurity বা যে কোনো impurity বেরোলো, সেই impurityতে যে সলভেন্টে সলিউবল হয়, suppose AgCl is dissolved in suppose H2SO4, তুমি সেখানে H2SO4 এর মধ্যে ডিজলভ করে মানে ছেঁকে নেওয়ার পরে কি হবে, যে ইম্পিউরিটিস গুলো বেরিয়ে গেল, তারপর আবার H2SO4টাকে রিগেইন করে মানে AgClটাকে রিগেইন করে তার ওয়েট করলে, মানে প্রেসিপিটেটটা যাতে সলিউবল তাতে হচ্ছে ডিজলভ করে নিয়ে ইম্পিউরিটিস গুলোকে আলাদা করে নেবে, বা দিস টেকনিক ইজ কল্ড সলভেন্ট এক্সট্রাকশন টেকনিক। মানে প্রেসিপিটেট সলভেন্ট এক্সট্রাকশন টেকনিকের মাধ্যমে করতে পারো, মানে হচ্ছে
মানে যে যেটাতে সলিবল, প্রেসিপিটেট যেটাতে সলিবল সেটাতে চলে যাবে, আর ইম্পিউরিটি গুলো যাতে সলিবল তাতে চলে যাবে। অতএব এই প্রেসিপিটেটের কোয়ান্টিটিটা কতটা সেটা তুমি পারফেক্টলি ডিটারমাইন করতে পারবে। ঠিক আছে, এবং ডাইজেশন ইজ নট দ্যাট মাচ এফেক্টিভ থিংস ফর রিমুভিং দ্য প্রেসিপিটেট ইন কেস অফ অক্লুশন এন্ড ইনক্লুশন। সো আই থিংক মানে কো-প্রেসিপিটেশন সবাই বুঝতে পেরেছো। কো-প্রেসিপিটেশন কেন হয়? ডিউ টু সারফেস অ্যাডজাস্টন, অক্লুশন এন্ড ইনক্লুশন। অক্লুশনটা কেন হয়? সারফেস অ্যাডজাস্টনটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। অক্লুশনটা কেন হয়? এই জন্য হয়। ঠিক আছে, আনইউনিফর্ম সারফেসে ইম্পিউরিটিজ গুলো ট্র্যাপ হয়ে যায়। ইনক্লুশনটা কেন হয়? এটা হচ্ছে ইন্টারমলিকুলার ফেনোমেনা। মলিকুলের মধ্যে অন্য একটা আয়ন সেম নেচারের থাকলে সেই আয়নটাকে অন্য আয়ন রিপ্লেস করে দিয়ে তার সম্পূর্ণ একটা নতুন কম্পাউন্ড তৈরি করে দেয়। নতুন কম্পাউন্ড মানে সেট কম্পাউন্ড ছাড়া অন্য কম্পাউন্ড মানেই কি? সেটাই হচ্ছে ইম্পিউরিটি। সো ইউ আন্ডারস্ট্যান্ড আই থিংক। ওকে, নেক্সট পোস্ট প্রেসিপিটেশন। পোস্ট প্রেসিপিটেশন মানে হচ্ছে প্রেসিপিটেশনের পরে। প্রেসিপিটেশনের পরে মানে তোমরা যে 10টা স্টেপ পড়েছো, প্রেসিপিটেশন যে 10টা স্টেপ পড়েছো, যে প্রেসিপিটেট অ্যাডিশন অফ প্রেসিপিটেটিং এজেন্ট, কমপ্লিশন অফ প্রেসিপিটেশন, এরপরে হচ্ছে কি? এরপরে ডাইরেক্ট হচ্ছে কি? ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন, ঠিক আছে, ফিল্ট্রেশন ড্রাইং। এবার এই যে প্রেসিপিটেট তৈরি হলো, প্রেসিপিটেট তৈরি হওয়ার পরে ইফ ইউ লেফট ইট ওভার ফর লং পিরিয়ড, ঠিক আছে, ইফ ইউ লেফট ইট ওভার মানে তুমি যদি মানে প্রেসিপিটেট তৈরি হওয়ার পরে ভেবে নাও যে আরে আমার প্র্যাকটিক্যাল তো হয়ে গেছে, প্রেসিপিটেট পেয়ে গেছে, বা তুমি ঘুরতে চলে গেছে, ঠিক আছে, খানিকক্ষণ পরে এসে তুমি আবার তাকে ওয়াশ করবে টরবে বা তাকে ফিল্টার করবে, এইরকম তোমার চিন্তা ভাবনা। এই লেফট ইট ওভার ফর লং পিরিয়ড, then what will happen? Then other impurity, other substance present on the mother liquid that will be deposited on precipitate. যেমন ক্যালসিয়াম অক্সালেটের হচ্ছে প্রেসিপিটেটের উপরে ম্যাগনেসিয়াম অক্সালেটের হচ্ছে ইম্পিউরিটি প্রেজেন্ট। CuSO4 এর যখন হচ্ছে CuSO4 এর প্রেসিপিটেট যখন মানে করা হয় তখন হচ্ছে তাদের জিঙ্ক সালফেটের ইম্পিউরিটি প্রেজেন্ট। ডিউ টু দ্যাট রিজন মানে হচ্ছে একটা অনেকক্ষণ ধরে ছেড়ে রেখে দিলে, মানে অনেকক্ষণ ধরে এই প্রেসিপিটেটটাকে যদি রেখে দেওয়া হয় তাহলে উপরে যে আয়নগুলো আছে সেগুলো এর সঙ্গে হচ্ছে মিশে একটা সম্পূর্ণ অন্য ধরনের কম্পাউন্ড তৈরি করবে এবং সেটা ইম্পিউরিটিজ হিসাবে প্রেসিপিটেটের সঙ্গে প্রেজেন্ট থাকবে। যেমন আমি এক্সাম্পল দিলাম, ক্যালসিয়াম অক্সালেটে যখন প্রেসিপিটেট পারফর্ম করা হয় তখন ম্যাগনেসিয়াম অক্সালেট অ্যাজ এ ইম্পিউরিটি প্রেজেন্ট থাকে। কপার সালফেটের সঙ্গে যখন প্রেসিপিটেট করা হয় তখন হচ্ছে জিঙ্ক সালফেট অ্যাজ এ ইম্পিউরিটি প্রেজেন্ট থাকে ডিউ টু পোস্ট প্রেসিপিটেশন। এটা হচ্ছে কিভাবে রিমুভ করা হয়, এটা রিমুভ করার টেকনিক কি? ইম্পিউরিটি তো ভালো জিনিস নয়, ইম্পিউরিটি রিমুভ করার টেকনিক জানা। ইম্পিউরিটি যে রিমুভ করার কোনো টেকনিক নেই। রিমুভ করার টেকনিক হচ্ছে কি? ইমিডিয়েট ফিল্ট্রেশন আফটার কমপ্লিশন অফ প্রেসিপিটেশন। ঠিক আছে, এর আর কোনো টেকনিক নাই, মানে ওয়াশিং উইথ আয়নিক সলিউশন, ওয়াশিং উইথ এ সাবস্ট্যান্স হুইচ ইজ ভোলাটাইল, ডাইজেশন, এই সমস্ত কোনো টেকনিক নেই। এর হচ্ছে কি টেকনিক? ইমিডিয়েট ফিল্ট্রেশন আফটার কমপ্লিশন অফ প্রেসিপিটেশন। কমপ্লিশন অফ প্রেসিপিটেশনের পরে সঙ্গে সঙ্গে তুমি কি করে নাও? ফিল্টার করে নাও। তাহলে রাখার কোনো প্রশ্ন নাই, মানে কি পোস্ট প্রেসিপিটেশনের দরকার নেই। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো? এবার হচ্ছে কো-প্রেসিপিটেশন আর পোস্ট প্রেসিপিটেশনের ডিফারেন্স। এটা হচ্ছে পরীক্ষায় মাঝে মধ্যেই আসে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কো-প্রেসিপিটেশন আর পোস্ট প্রেসিপিটেশন? ওকে, কো-প্রেসিপিটেশন মানে কি? ডিউরিং প্রেসিপিটেশন, আর এটা কি? আফটার প্রেসিপিটেশন। ওকে, কো-প্রেসিপিটেশন মানে হচ্ছে ডিউরিং প্রেসিপিটেশন আর এটা হচ্ছে আফটার প্রেসিপিটেশন। Next is number 2 point is co-precipitation is depends on, it is not depends on time, not depends on time, and but post-precipitation depends on time. মানে তুমি যতক্ষণ বেশি সময় ধরে রাখবে এটাকে ফেলে ততক্ষণ হচ্ছে
তত হচ্ছে ইম্পিউরিটি জমা হতে থাকবে, ডিপেন্ডস অন টাইম। ওকে, the magnitude of co-precipitation, magnitude মানে কি ব্যাপ্তি, magnitude of co-precipitation is less, co-precipitation is less, okay, here more, magnitude মানে কি, মানে ব্যাপ্তি বা কোয়ান্টিটি, co-precipitation দ্বারা ইম্পিউরিটির কন্টামিনেশন খুব কম পরিমাণে হয়, কিন্তু পোস্ট-প্রেসিপিটেশন মানে যদি রেখে দেওয়া বেশি তার কোয়ান্টিটিটা ইম্পিউরিটির কন্টামিনেশন বেশি পরিমাণে হয়। এবার হচ্ছে co-precipitation রিমুভ করার টেকনিক কি, ওয়াশিং এন্ড ডাইজেশন, আর এখানে কি ডাইজেশন ইজ নট হেল্পফুল, ডাইজেশন ইজ নট হেল্পফুল। এখানে কি রিমুভ করার প্রসিডিউর কি, ইমিডিয়েট ফিল্ট্রেশন আফটার কমপ্লিশন অফ প্রেসিপিটেশন। ওকে, দিস 4 পয়েন্ট ইন দ্য ডিফারেন্স অফ co-precipitation পোস্ট-প্রেসিপিটেশন নিশ্চয়ই বুঝতে পেরেছো। কোটা সাথে হয় ডিউরিং হয়, এটা আফটার, এটা হচ্ছে নট ডিপেন্ডস অন টাইম, ইট ডিপেন্ডস অন টাইম, ইটস ম্যাগনিটিউড অর কোয়ান্টিটি অফ impurities, the quantity of impurities contamination is very less in case of co-precipitation, but magnitude of post-precipitation is more, and it can be removed by washing of precipitate and digestion procedure. It cannot be removed by washing and digestion procedure. It can be removed by immediate filtration after precipitation. So I think everyone understand the thing. So this is the last lecture of the gravimetric analysis. If you have any problem, you ask me in the discussion class. Okay, thank you everybody. Thank you for patiently listening.